আজকে শুরু করছি কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে, কিভাবে হয়, এই ব্যাপারগুলো কেন হয় সেগুলো দিয়ে আজকে আমি শুরু করছি। তারপরের পড়াশোনাগুলো আস্তে আস্তে এগোবো। তো বিভাজন কথার অর্থ হচ্ছে ডিভিশন, মানে ভাগ হওয়া, অর্থাৎ বিভাজন মানে ভাগ হয়ে যাওয়া, বা ইংরাজিতে যেটাকে আমরা বলছি ডিভিশন। অর্থাৎ একখানা কোষ, এটা যদি একটা কোষ ধরি, সেটা থেকে দুটো কোষ হচ্ছে, এটা এক রকমের বিভাজন, বা এটা একটা কোষ বিভাজনের পদ্ধতি বা একটা ভাগ। আবার একটা কোষ থেকে চারটে কোষ হচ্ছে, এটাও একটা কোষ বিভাজন, এটাও ডিভিশন হচ্ছে, এটাও একটা কোষ বিভাজনের ভাগ। তো আমরা কোষ বিভাজন কখন হয়, কিভাবে হয় সেটা জানার আগে জাস্ট ভাগগুলো আগে একটু জেনে নিই, কত রকমের কোষ বিভাজন হয়, তারপর আমরা এগুলো এগোচ্ছি। কোষ বিভাজনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা একটু নর্মাল বইয়ের থেকে একটু অন্যরকমের, কিন্তু তিনটে ভাগই আমরা নাম জানবো। একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজনের উদাহরণ হচ্ছে অ্যামাইটোসিস, আর পরোক্ষ কোষ বিভাজনের ভাগ দুটো হচ্ছে মাইটোসিস আর মিওসিস। তো একে কেন প্রত্যক্ষ, এগুলোকে কেন পরোক্ষ বলছে, আমরা আস্তে আস্তে আলোচনা করব। আগে কোষ বিভাজনের কেন প্রয়োজন হয় আমরা আগে দেখি। কোষ বিভাজনের কেন প্রয়োজন হয়, কেন হয়, বা আমরা এটাকে বলতে পারি শর্ত, কি কি কারণ হলে কোষ বিভাজন হতে হবে বা হবে। প্রথম শর্ত, আমাদের ক্ষেত্রে একটা ক্যারিও প্লাজমিক সূচক হয়। এটা একটু উঁচু ক্লাসের হয়তো হয়ে গেল, বাট ব্যাপারটা একটু বুঝে রাখলে ভালো। ক্যারিওপ্লাজমিক সূচক মানে আর কিছুই নয়, কোষের মধ্যে কি কি থাকে আমরা জানি। কোষের মধ্যে থাকে মেনলি এইটা নিউক্লিয়াস, আর বাকি এটা হচ্ছে সাইটোপ্লাজম। আমি এইভাবে লিখলাম, এটা হলো সাইটোপ্লাজম, এটা হলো নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আমরা সবাই মোটামুটি জেনেছি যে নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় কার্যাবলীকে কন্ট্রোল করে, ঠিক কথা। কিন্তু যদি কখনো এমন হয় যে কোষের সাইটোপ্লাজম আস্তে আস্তে আকৃতিতে বাড়ছে, বাট নিউক্লিয়াসের পরিমাণ বা আকৃতি বাড়ছে না, কি বললাম, সাইটোপ্লাজম বাড়ছে কিন্তু নিউক্লিয়াস একই আছে, তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসের পক্ষে এই সাইটোপ্লাজমের কন্ট্রোল করাটা একটু অসুবিধা হয়। অর্থাৎ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের যে একটা অনুপাত, সেই অনুপাতটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, বা বলতে পারো আমরা পরিমাণটা কম হয়ে যায়। এই যে ব্যাপারটা, এই যে অনুপাতটা পরিবর্তন হচ্ছে, এই অনুপাত পরিবর্তনের ফলে কোষের তখন প্রয়োজন হয় যে এরকমভাবে কোষটা যাতে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে কি সুবিধে? আলাদা হয়ে গেলে সুবিধা হচ্ছে নিউক্লিয়াসের পক্ষে এই সাইটোপ্লাজমটার কার্যাবলীকে কন্ট্রোল করা সুবিধাজনক হয়ে যাবে। তো এই কারণে কোষ বিভাজনের শুরু হতে পারে। তাহলে এটা একটা কারণ যে ক্যারিওপ্লাজমিক সূচক, অর্থাৎ নিউক্লিয়াস
আর সাইটোপ্লাজমের যে আয়তনের অনুপাত, এই অনুপাতটার পরিবর্তন হলে বা হ্রাস হয়ে গেলে তখন এটা হয়। আচ্ছা, এর পরের পয়েন্ট, নিউক্লিয়াসের আয়তন যদি বেড়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসের ডিএনএর যদি পরিমাণ ডাবল হয়, তখনও কোষ বিভাজন হতে পারে। আর কি কি কারণে হতে পারে? অনেক সময় বৃদ্ধির কারণে হতে পারে। বৃদ্ধির কারণ মানে কি? এই যে আমরা প্রত্যেকে ছোট ছিলাম, মায়ের পেট থেকে বেরিয়েছি, সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে আকৃতি বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধি হওয়াটা বিভিন্ন হরমোনের প্রভাবে, বিভিন্ন সিগন্যালের প্রভাবে হয়েছে, কিন্তু এগুলো এসছে বলেই আমরা আস্তে আস্তে আকৃতিতে বড় হয়েছি। এই যে শর্তগুলো, সেইগুলো হচ্ছে বৃদ্ধির শর্ত, এবং তার ফলেও কোষ বিভাজন হয়েছে। অর্থাৎ আমরা যখন জন্মেছি তখন আমাদের দেহে যত কোষ ছিল, আজকে আমাদের যে কোষের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে, আমাদের অর্গ্যানগুলোর আকৃতি ম্যাচিওর হয়েছে, বড় হয়েছে, হাড়ের গ্রোথ হয়েছে, আমরা লম্বা হয়েছি, আমাদের প্রত্যেকটা অঙ্গ যে সাইজ বা যে গঠন নিয়ে তৈরি হয়েছিল সেগুলোর আস্তে আস্তে ম্যাচিউরিটি হয়েছে। এইগুলো সবই হয়েছে কোষ বিভাজনের ফলে। এছাড়া আমাদের দেহে অনেক সময় কোনো ক্ষেত্রে ছিঁড়ে গেলে, কেটে গেলে সেই অঙ্গর যে ক্ষয়পূরণ, সেটার শর্তের কারণেও অনেক সময় কোষ বিভাজন হয়। যেমন কোনো জায়গায় ছিঁড়ে গেল, সেখানে আবার নতুন চামড়া গজালো, সেই কারণেও কোষ বিভাজন, সেইখানে বিশেষ কোষের জায়গায় সংকেত আসে এবং বিভাজিত হয়। আর অনেক সময় বাইরে থেকে কিছু উপাদান থাকে, তাদের বলে মাইটোজেন। তারা কি করে? মাইটোজেন কি? তারা মাইটোসিসের উদ্দীপনা দেয়। এরা একরকম কেমিক্যাল, আমরা অনেক সময় প্রয়োগ করতে পারি। সেই কেমিক্যাল প্রয়োগ করলে অনেক সময়, বিশেষ করে আমরা উদ্ভিদের ক্ষেত্রে এটা করি, উদ্ভিদের বিশেষ জায়গা বা একটা গোটা উদ্ভিদের কোনো বিশেষ পোর্শন, সেই জায়গাগুলো নতুন করে কোষ বিভাজিত হয়। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী উদ্ভিদ প্রজনন বিদ্যার জন্য এটা করতে পারি। তো এটা হলো কোষ বিভাজনের শর্ত। তাহলে এই কারণগুলোর ফলে কোষ বিভাজন হতে পারে। বৃদ্ধির জন্য হতে পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমরা প্রত্যেকেই বড় হচ্ছি এইভাবে কোষ বিভাজন হয়। আমরা মানে বিশ্বের সমস্ত জীব। কখন আরও হতে পারে? ক্যারিওপ্লাজমিক সূচকের পরিবর্তনের ফলে, এবং এইগুলো সবই পরপর একসঙ্গেই ঘটে, মানে ইন্টারলিঙ্কড কথাটা বলা যেতে পারে। তো এর পরের যে আমরা পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব। খুব ইম্পর্টেন্ট গুরুত্ব, কারণ অনেক রকম এখানে আমরা কোষ বিভাজন দেখলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস। তো এই তিনটে কোষ বিভাজনের মিলিত গুরুত্ব বলছি, কারণ তিনটে কোষ বিভাজন একটু একটু হলেও আলাদা। আমরা এই তিনটে কোষ বিভাজনের ফলে আলটিমেটলি কি কি জীবের উপকার হয় সেগুলো আলোচনা করব। তো সেটার জন্যই গুরুত্ব লিখছি। তো প্রথম গুরুত্ব যদি লিখি, সেটা হলো কোষের সংখ্যা বৃদ্ধি হয়। কোষের সংখ্যা বৃদ্ধি হলে কি লাভ হয়? আস্তে আস্তে জীব বড় হয় আকৃতিতে, এবং সেই আকৃতিতে বৃদ্ধি হওয়ার ফলে তার পরিণতি প্রাপ্ত হয়। এটা একটা প্রধান পয়েন্ট। 2 নম্বর, এইমাত্র বললাম, আঘাত ও ক্ষতস্থান মেরামত। যে জায়গায় আঘাত লেগেছে সেখানের কোষগুলো নষ্ট হয়ে গিয়ে সেখানে আবার নতুন কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়, তারপরে সেই জায়গাটা আবার আগের মতো ফিরে আসে। এটা আমাদের দেহ হয়, খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। খেলতে গিয়ে হাত পা ছড়ে গেলে, ছিঁড়ে গেলে যদি একটু জায়গার চামড়া উঠে যায়, ছাল উঠে যায়, সেই জায়গাটা আবার আগের মতো কিছু সময় পরে হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জনন কোষ তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে, তার ফলে বংশ বিস্তার হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
মিওসিস বলে যে কোষ বিভাজনটা, এই কোষ বিভাজনের ফলে জনন কোষ তৈরি হয়। জনন কোষ মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে জনন কোষ হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, মহিলাদের ক্ষেত্রে জনন কোষ হচ্ছে ওভাম বা ডিম্বাণু। তো এগুলো তৈরি হয় বলে এটা আমি মানুষের ক্ষেত্রে বললাম। উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু, ডিম্বাণুও হয়। তো এই সমস্তগুলো তৈরি হয় এই মিওসিস পদ্ধতিতে, এবং এগুলো তৈরি হওয়ার পর সেই জনন কোষগুলো পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে নতুন জীব তৈরি হয়, এবং এইভাবেই আমরা তৈরি হয়েছি সবাই। তো এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট কোষ বিভাজনের পদ্ধতি, সেটা হচ্ছে মিওসিস, যেটা আমরা পরে জানব। তো আলটিমেটলি জনন কোষ ও বংশ বিস্তারের ব্যাপারটা একটু বোঝা গেল, যে জনন কোষ তৈরি হয় বলে সেই জনন কোষগুলো মিওসিস প্রক্রিয়া তৈরি হয়, এবং সেই মিওসিস প্রক্রিয়া তৈরি হওয়া জনন কোষগুলো বংশ বিস্তারের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ জনন কোষ পরস্পর যুক্ত হয়, পুরুষ এবং স্ত্রী জনন কোষ, সেগুলো যুক্ত হয়ে নতুন জীব তৈরি হয়। নতুন জীব মানে এই যে আমরা সন্তান তৈরি হই, অপত্য যাদের বলে। আচ্ছা, এর পরের যে ফ্যাক্টর সেটা হচ্ছে প্রকরণ বলে একটা ব্যাপার ঘটে। প্রকরণ কি? প্রকরণ হচ্ছে আমরা বংশ পরম্পরায় নতুন সামান্য সামান্য বৈশিষ্ট্য যুক্ত হই। এর ফলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জীব একে অপরের সঙ্গে একটু হলেও আলাদা হয়, এবং এই আলাদা হওয়ার ফলে বিশ্বে অভিব্যক্তির ঘটনা ঘটেছে। তো এই সমস্ত কাজগুলোই কোষ বিভাজনের ফলে হয়। আর সামগ্রিক বৃদ্ধি ও পরিণতি প্রাপ্ত, মানে আমাদের যে বৃদ্ধির ঘটনাটা বললাম সেটা। তো এই হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব। তো এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার হয়, এবার আমরা প্রথম যে কোষ বিভাজনটা আলোচনা করব সেটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন, মাইটোসিস। তার আগে, মাইটোসিসের আগে আমরা কোষ চক্র কাকে বলে এটা নিয়ে বুঝবো, তারপরে মাইটোসিসে যাব।